বন্ধুরা আপনারা দেখছেন আমাদের নিয়মিত ক্লাস। আজকে আমাদের ডিজাইনের ক্লাস ছিল ত্রিভুজের নকশা, ছিল দেন চতুর্ভুজের নকশা, দেন বৃত্তের নকশা, আবার ত্রিভুজ চতুর্ভুজ সমন্বয় একটি নকশা, যেটা হচ্ছে এই এটার ভিতরে তিনটা বিষয় আছে। মানে জ্যামিতিক ফর্মের যে তিনটা বিষয় ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত, তিনটা সমন্বয় একটি নকশা। আমরা এবারে শিখাবো নবীনদের মাঝে যে একটি ঘুড়ি আঁকা। আমরা দেখি অন্যভাবে যে আমরা একটি জ্যামিতিক ফর্মের ত্রিভুজ যদি আঁকি, তারও একটি নিয়ম যদি আঁকা হয়, তাহলে সেই ত্রিভুজটি আঁকতে গেলে প্রথমে কি করা দরকার? একটি সরল রেখা দরকার। সরল রেখার ঠিক মিডিল অংশে আমি একটা পয়েন্ট ভাগ করে নিব। মিডিল অংশটা যখনই আমি বের করে নিব, মিডিল অংশ থেকে উপরে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণে ঠিক উপরের দিকে একটা আমি দাগ দিলাম। দাগ দিয়ে সেই দাগ থেকে উপর থেকে নিচের দিকে দাগটা আসবে এবং এ পাশেরও উপর থেকে নিচের দিকে দাগটা আসলো। তাহলে আমাদের দুটা পার্টি এবারে দেখা যায় মাপলে পরে ত্রিভুজের আমাদের সমান হবে। কি সমান হয়েছে না? সমান হয়েছে। তাহলে এই যে ত্রিভুজটা থেকে আমরা পরবর্তী যদি এখানে যদি এই সরলরেখা ফলো করে আমরা নিচের দিকে আবার যদি আমার ত্রিভুজটাকে ঘুরিয়ে নেই, তাহলে আরেকটি ত্রিভুজ হতে পারে, তাই না? আবির কয়টা ত্রিভুজ আছে এখানে? দুটা ত্রিভুজ হয়েছে, তাই না? এখন বন্ধুরা, দুটা ত্রিভুজ হলে যদি এইখান থেকে এই দাগটাকে আমরা নিচে নামাই নিয়ে আসি আর এই দাগটা নিচে নামিয়ে নিয়ে এসে এখানে যুক্ত করি, তাহলে কি হলো আবির? এবারে কয়টা ত্রিভুজ? তিনটা ত্রিভুজ হলো। যদি আমরা ত্রিভুজের মাঝখান থেকে এবার একটি দাগ আমরা এখান থেকে একটি দাগ দেই, তাহলে এটা কি হতে পারে? ঘুড়ি হতে পারে, তাই না? তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন যে একটি ত্রিভুজ আঁকলে পরে একটি ঘুড়ি আঁকা সম্ভব হয়। তো এখানে একটি আমি দাগ দিলাম। এখন যদি এখানে একটু সুতা দিয়ে দিই, বাট একটি ঘুড়ির উড়ানোর জন্য সুতা যে রাখে, ঘুড়ির কি বলা হয় এটাকে? যেটা সুতা পেঁচায়, কি বলে? হ্যাঁ, লাটাই। তাহলে সুতা যেটা পেঁচায় সেটাও এখানে দিয়ে দেওয়া যায়। এখন ওটা দিতে গেলে আমার সেটাও দেখেন, সেটাও ওই জ্যামিতিক ফর্মে আপনার আঁকা শিখতে হবে। আপনি জ্যামিতিক ফর্মের মাধ্যমেই সবকিছু ভাবতে হবে। এখানে ছোট্টটা চতুর্ভুজ করলেন। এখন বাচ্চাদের যখন শিখাবেন, দেখেন কিভাবে এই চতুর্ভুজটার পরে একটু বাড়তি দিলেন, দেখেন তো। এখন আপনার ঠিক এখান থেকে এইভাবে আপনি একটু রাউন্ড করে নিয়ে আসেন, এভাবে একটু রাউন্ড করে নিয়ে আসেন। এভাবে এপাশে একটা লাঠি দেন, যে কোন এপাশে ঠিক মাঝখানে একটা লাঠি দেন। তাহলে কি লাঠি হলো না হয়নি? এখন আপনি যখন রং করবেন, রঙের সময় আপনার ভাবতে হবে যে এখানে যদি অরেঞ্জ কালার দিয়ে থাকেন, এখানে আবার অরেঞ্জ কালার দেন। এখানে যদি হলুদ কালার দিয়ে থাকেন, এখানে হলুদ কালার দেন। আর মাঝখানে একটা সুতার বিভিন্ন রকমের সুতা আছে। সুতা সাদা আছে, সুতা আপনার আকাশি রঙের আছে, সুতা কালো হতে পারে, বিভিন্ন রকমের সুতা হতে পারে, তাই না? আপনি যে সুতা দেবেন সেটাই হবে, ওটা নিয়ে সমস্যা না। এরপরে আপনার করতে হবে, এখানে লাঠিটা আপনার একটু খয়েরি কালার দিয়ে একটু টান দিয়ে দেন, তখনই দেখেন আপনার একটি ঘুড়ির লাটাই হয়ে যাবে, তাই না? এবং ঘুড়িটা যে ব্যক্তি শুধুমাত্র একটি ত্রিভুজের মাধ্যমে একটি ঘুড়ি আঁকবে, সে যা মার্ক পাবে তার চেয়ে যে লাটাইটা সহজে আঁকবে, সে কি এক্সট্রা একটু আলাদা কিছু করছে না? আলাদা কিছু করছে। তাহলে আলাদা তার বিষয়টা, সাবজেক্টটা কি হবে? হাফ বেশি পাইলেও পাবে, কারণ এক্সট্রা কারুকলাম তার সাথে আছে। এখন যদি আপনার এখান থেকে একটু লেস টাইপের ঘুরিতে থাকে, যদি আপনার এভাবে দিয়ে দেন, তখন দেখেন আরো একটু কারুকলাম বেশি হলো। তাহলে আপনার ভাবতে হবে আর্ট মানে সুন্দর কিছু। আর্টকে আপনার সুন্দর কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য একটু এক্সট্রা কারুকলাম আপনার করা উচিত। এখন আসেন আমরা এই এক্সট্রা কারুকলাম আমরা এবারে ঘুড়িটা থেকে আমরা অন্য কিছু করতে পারি কি না। এখন ঘুড়িটা আমাদের এই ভিতরের ত্রিভুজ দুইটা আমরা শুধু রাখবো। দেখি
ত্রিভুজ কয়টা ত্রিভুজ আছে এখন আবার? আপনারা যখন শিশুদের ড্রয়িং আঁকা শিখাবেন বা আপনার কাছে যদি কেউ ড্রয়িং আঁকতে আসে যে আন্টি আমাকে একটু স্যার একটু আমাকে একটু শিখাই দেন, আমার একটু এই জিনিসটা আছে, তখন শিখাই দিতে হবে না? তার জন্য কি এই ধরনের ড্রয়িং শেখা দরকার আছে না? ড্রয়িং এর কলা কৌশল শিখতে হবে। আপনি একজন মানুষ আঁকা শিখলেই শুধু হবে না, একজন মানুষের কর্মকাণ্ডগুলো শিখতে হবে, যে একজন পুরুষ মানুষের কি কি কাজ করায়, একজন মহিলারা কি কি কাজ করে, একজন বালক বালিকা কি কাজ করে, তাই না? ছোট্ট একটা শিশু আইকা তার কাঁধে যদি একটা বড় কলস দিয়ে বা হাতে বালতি দিয়ে আপনি দেন, তাহলে তো এটা একটা ডিসগাস্টিং হয়ে যাবে, হবে না? তখন সেটা শিশু শ্রমের দিকে চলে যেতে পারে না? যে আপনি শিশুর উপরে নির্যাতন করতেছেন, তখন মনে হবে এই ছবিটা যে পরিবারের এই শিশুটা, তার ঘরে আছে সৎ কি আছে? সৎ মা, তাকে সৎ মা এই পেশার তাকে দিচ্ছে। তার মানে এখন ছবি কারা আঁকে আপনি বুঝতে পারছেন? শিল্পী কাকে বলে বুঝতে পারছেন? একটি ছবি হাজারো কথাকে ব্যাখ্যা দিতে পারে, হাজারো কথার আর উপদেশমূলক একটি ছবির শুধু অর্থ হতে পারে না? যদি আপনার কি করেন, আপনারা ভাবেন যে শুধু বাল্য বিবাহ বা শিশু শ্রম, এখন শিশু শ্রম কিভাবে আঁকবেন আপনি পারতেছেন না, অথচ আপনি কি টিকলি বাঁধা একটা মেয়েকে দিলেন, তার মানে একটা কি ছোট্ট একটা গাল বালিকা, এখন সেই বালিকার হাতে দিলেন কি কলস, তারপরে কি করছেন, হ্যাঁ কলস দিয়েছেন, এক হাতে কলস এক হাতে দিকে মানে বালতি, বা সে পরিশ্রমের কাজ করতেছে, তার মানে তাকে নির্যাতন করা হচ্ছে না? হচ্ছে কিনা? তখন দেখেন সেটা শিশু শ্রমের বা শিশু নির্যাতনের আওতায় চলে আসবে। তাহলে একটি ছবি হাজারো কথা বলে, তাই আপনার এই ছবিটা থেকে ঘুড়িটা এখানে দাগটা দিলে কি হবে, কি পাবো আমরা, কি পেয়েছি, এখানে দাগটা দিলে কি পেয়েছি, যদি এখানে দাগ দিই তারপরে একটা প্লাস চিহ্ন দিই, তাহলে কি হবে, এটা ঘুড়ি। তাহলে এই দাগটা শুধু আমরা মুছে দিয়ে এই পাশে একটা দাগ দিব, দেখেন তো এই পাশে একটা ত্রিভুজ দিলাম, এই ত্রিভুজটা এই পাশে ছিল আগে, এবারে নিয়ে গেলাম কোথায়, ডান পাশে হতে পারে, বাম পাশ হতে পারে না? ডান পাশে বাম পাশে যে কোনো পাশ হতে পারে। এখন যদি আমরা ডান পাশে বাম পাশে যদি এখানে দিয়ে দেই, এখন যদি আমরা এখান থেকে জাস্ট এখান থেকে এই এখন আমরা এই মাঝখানে একটা আমরা মুছে দিলাম, দেখতে থাকেন বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ঘুড়ি থেকে কিভাবে আমরা মাছ আঁকতে পারি, তাই না? কি মাছ হলো এটা? নাম জানেন কে? নাম জানেন কে? বাপরে না, বাবা জানে? একটু ওদিকে ধরেন, ক্যামেরা ধরেন, রূপচন্দ্র মাছ জানেন, নাম জানেন? অনেক দাম। তা কি করলেন বাপরে? কি আমি জানি না আমার বাবা জানে, হ্যাঁ আমি জানি না আমার বাবা জানে। কত দাম হতে পারে? 600-700 টাকা কেজি। তাহলে খুব একটা মানে ছোট সাইজ, বড় সাইজের তো হ্যাঁ ছোট সাইজ, আবার সব সময় পাওয়াও যায় না, পাওয়া যায় না, সন্ধ্যা বাজার ছাড়া কোনো বাজারে, খুলনায় অন্য কোনো বাজারে রূপচাঁদা মাছ বিক্রি করার মতো অ্যাবিলিটি নাই। সেই যে মাছালা দেখা যায় মাত্র 1 কেজি মাছ নিয়ে আসবে, সেই যে তার হইছে মাছ বসে পচবে, মাছ অত দাম দিয়ে তো নেবে না স্যার, আর মাছ দেখ মানে ছোট হয় এদিকে দাম বেশি, আবার খেতেও টেস্টি। খুলনা আসে সমস্ত ঘুষখোর, মানে সন্ধ্যা বাজার ঘুষ টুস খাইয়ে সন্ধ্যার সময় আইসে সন্ধ্যা বাজারে আইয়া দ্রুতভাবে ঘুষের টাকা দিয়ে তাদের কিনতে মোটেও বাঁচবে না, বাঁচবে ঘুষের টাকা, ঘুষ বস্তা ভরা, পকেট ভরা
বড় বড় ব্যক্তিরা এসে কি করবে ও জায়গায় নিয়ে যাবে, তাদের টাকায় বাঁচবে না। কারণ যদি কেউ 50,000 টাকা ঘুষ পায় সন্ধ্যার সময় তাহলে 50,000 টাকা দিয়া 1400 টাকা 2 কেজি যায়, তাহলে কোনো সমস্যা না। এটা সবাই খেতে পারে না। তার নাম হয়েছে কি? রূপচাঁদা। নামটা সুন্দর না? রূপ। ও পাপিয়া। তাহলে আমরা এই রূপচাঁদাটাকে আমরা সুন্দরভাবে কি পারবো? এখন এই রূপচাঁদা মাছরে আমরা যদি পারি একটু ডিজাইনও করতে পারি না? এই ডিজাইনটা কিভাবে করতে পারি দেখেন। দেখেন আমি কিন্তু ত্রিভুজ চতুর্ভুজ দিয়াও করিনি, করছি? করছি কিনা? হ্যাঁ, যদি লোকজ নকশা করেন সেই সময় লোকজ করবেন, আমি বলছি সেটাই। সামনে পয়লা বৈশাখ আসতেছে না? বিভিন্ন রকম গেঞ্জি শাড়ি অমুক তমুক বিভিন্ন রকম থাকবে না? দেখো কেমন লাগছে এবার? এখন যদি এটাকে ফোক নকশা বা লোকজ নকশা যদি বলা হয়, এটাকে আমরা কিসে ব্যবহার করা হয়? নকশি কাঁথার উপরে ব্যবহার করা হয়, তাই না? এখন দেখেন যদি আমরা এখানে গোল 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 করে আমরা ডিজাইনও করে দিলাম একটা, মানে এটাকে এমন ভাবে করতে হবে যেটা হয়েছে আর পানিতে দিলেও সাঁতরাবে না, আর কেউ দিলেও খাবে না। খাবে? তাহলে এইটা কি হলো? এবারে কিসের নকশা হয়ে গেল? লোকজ নকশা। মানে এটাকে লোকজ নকশায় কি করে বলেন? খায় না মাথা দেয়? ওর দিকে একটু ফোনটা ধরেন। স্যার কাঁথায় গ্রাম্য মহিলারা বিভিন্ন ডিজাইন তোলার সময় এই ধরনের নকশা আঁকে। গায়ে দেয়, ওই এটা কবে না গায়ে দেয় সেটা বলবেন না? আপনি তো বলতে পারেন না। এটা কম্পি ভালো করে কম্পি একটু বলেন। ও গায়ে দিতে কাতা না খাতা? ও খাতা। খাতা। বন্ধুরা, আঞ্চলিক ভাষা এমনই একটি বিষয়, এখানে আসলে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক গান, আঞ্চলিক কথা এটা আছে। এখানে হাসির কোনো কিছু না। যে যে অঞ্চল থেকে এসেছে সে অঞ্চলের মাতৃভাষা সে সেভাবেই হঠাৎ করে ভুলে যেতে পারে না, এটা ভুলে যাওয়ার কথাও না। তো এইভাবে আপনি ত্রিভুজ থেকে একটি ঘুড়ি হতে পারে, একটি মাছ হতে পারে, আবার একটি নকশি মাছ হতে পারে, যেটা হয়েছে প্রাচীনকালে বা আমাদের অতীতের যে গ্রামের লোকজ নকশা বলে এটি, যে আপনার গ্রামের রমণীরা কাঁথার উপরে বিভিন্ন রকমের হাতি ঘোড়া কুলা ঢোল এবং বিভিন্ন রকমের মোটিভ তুলে দিয়ে তারা আবার সেটি রং এবং সুই সুতার মাধ্যমে যদি তারা তৈরি করে, তখন তাদের অবসর সময়টা এখন যেমন আমাদের তারছাড়া যন্ত্র মানে তারছাড়া যন্ত্র মোবাইল এসে এইসব শৈল্পিক কার্যক্রমগুলো সব বিলুপ্তর পথে। তো আমাদের যে সময় মোবাইল ছিল না সে সময় আমাদের মায়েরা বা গ্রামের রমণীরা এভাবেই তাদের সময়কে ভাত রান্নার পরে বাট তার সন্তানকে একটু পড়াশোনার একটু চাহিদা মিটিয়েই দেখা যায় সুই সুতা নিয়ে
তারা এই সময়টা অতিবাহিত করত। তো ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আর আমরা পরবর্তীতে আবারও এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।